ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে দিনভর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা বাড়ানো হবে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের লং মার্চ, পুলিশের লাঠিচার্জ, কর্মসূচিতে স্যাবোটাজ ঘটানোর চেষ্টা করা হচ্ছে তথ্য উপদেষ্টার মন্তব্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডক্টর ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান, বললেন পৃথিবীর ভবিষ্যৎ মানুষেরই হাতে, ছাত্র সমাজই ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসী বিক্ষোভ, বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ছাত্র দলের আর কাউকে হত্যা করা হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের নিরাপত্তা দানে ব্যর্থতার দায়ে ভিসি, প্রক্টর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র সংগঠনের নেতাদের। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোক জানিয়ে আগামীকাল অর্ধ দিবস বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। রিপোর্ট করছেন ফরুক বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ঢাবি ক্যাম্পাস। মিছিল, মিটিং আর স্লোগানে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার কথা ভেসে আসছে। ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলবো। যে নিরাপত্তার যে ঘাটতি আছে সেটা আমরা সেই 5 তারিখ থেকে দেখতেছি। ইউনিভার্সিটি অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের ঘটনায়। শুধু ছাত্রদল নেতা বলেই না, ক্যাম্পাসের প্রতিটা শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা দেওয়া এই প্রশাসনের দায়। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সেখানে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা। বুধবার দুপুর 12টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের হয়ে মসজিদ, মধুর ক্যান্টিন ঘুরে শেষ হয় ভিসির বাসভবনের সামনে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা সাম্য হত্যা নিয়ে শিবিরের মিথ্যাচারের নিন্দা জানান। একই সাথে প্রশাসনের নীরব ভূমিকা এবং ভিসির আচার আচরণের নিন্দা জানান তারা। এ সময় ছাত্রদল সভাপতি বিভিন্ন ক্যাম্পাসে সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে সরকারের ব্যর্থতার দিক তুলে ধরেন। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার রাত 11:45 দিকে রমনা কালী মন্দিরের পাশে মাদক সেবন করছিল গ্রেফতারকৃতরা। সে সময় উদ্যানের ভেতর থেকে মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে ক্যাম্পাসে ফিরছিল সাম্যসহ 2 জন। হেডলাইটের আলো মাদক সেবীদের চোখে লাগায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে সাম্যকে। গাঁজা খাওয়ার জন্য নাকি ওখানে গেছে। এদের সাথে যে ঘটনাগুলো ঘটলো, এখন এদের যে পরিচয়, এরা 3 জনই হচ্ছে মাদারীপুর বাড়ি, এরা একই সাথে থাকে এবং এরা যতটুকু শুনছি 2 জন বলছে যে ওরা 2 জন ওইদিকে ওই লুঙ্গির যে হকারি, যেটা লুঙ্গি বিয়ে করে যে হকারি কইরা এই রকম। হত্যার ঘটনার পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। সাম্য হত্যায় জড়িত 2 জনকে রাজধানীর রাজাবাজার এবং 1 জনকে পান্থপথের একটি হাসপাতাল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সাথে থাকেন। তারা পেশায় হকার, মাদক সেবনের জন্য গিয়েছিল ঘটনাস্থলে। আমরা ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখছি, কখন কিসের প্রেক্ষিতে কিভাবে এই ঘটনার উদ্বেগ হলো এবং যারা ঘটনায় জড়িত ছিল তাদের পূর্বাপর পরিচয় কি সে ব্যাপারে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের নামাজে জানাজা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ শিক্ষকরা সেখানে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন। সাম্য তো আমরা
আমরা সবসময় দেখেছি সে আমাদের ক্যাম্পাসে তো কিছু স্টুডেন্টরা সবসময় মাঠে থাকতো, আন্দোলন করতো, সামনে ফ্রন্ট লাইনে কথা বলতো। সাম্য কিন্তু সেই স্টুডেন্টগুলোর মধ্যে একজন ছিল। এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, মারামারি, মব ইনজাস্টিস, নানান ধরনের সমস্যা আমরা দেখছি। হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মানে সমস্যা, অর্থাৎ এই সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দূর করতে না পারে তাহলে শিক্ষার্থীদের ভিতর কিন্তু অসন্তুষ্টি বাড়বে। ছোট্ট একটা চক্রের বিরোধিতার মুখোমুখি হওয়ার পরে তারা ঘাবড়ে গিয়ে কিংবা ওই জায়গাটা আমলে নিয়ে বিশাল সংখ্যক শিক্ষার্থীর যে দাবি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সেটা পারে নাই। এটা ইউনিভার্সিটি প্রশাসনের চরমতম ব্যর্থতা। এখন দায়িত্ব হচ্ছে এটা এখন আবার নতুনভাবে নিশ্চিত করা। এই ঘটনায় শাহবাগ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন সাম্যর বড় ভাই SM শরীফুল আলম। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান সবসময় অরক্ষিত ছিল। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য জীবন দিয়ে সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে এটা আমাদের আসলে করণীয়গুলো কী কী। রাজু ভাস্কর্যের পেছনে যে গেটটা আছে এই গেটটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে। এবং এই গেট সংলগ্ন যেই দোকানপাট থাকে, অবৈধ দোকানপাট, এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে এবং এইটা মনিটর করার জন্য একটা মনিটরিং কমিটি করা হবে ইয়ার পক্ষ থেকে, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আদার্স যত অথরিটি আছে সবার মাধ্যমে। এবং আপনারা জানেন যে উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে অপরাধ সংঘটিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না এবং পাশাপাশি CCTV ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে এবং সেগুলো DMP মনিটর করবে এবং যে কোনো কুইক অ্যাকশন যেন নিতে পারে। সেজন্য DMPর পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর হচ্ছে এই উদ্যান এবং আগামীকাল থেকে রেড শুরু হবে। একই পুলিশের বাধার মুখেও 3 দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবিতে মার্চ টু যমুনা পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন তারা। মার্চ টু যমুনা কাকরাইল মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা। এ সময় নানা স্লোগান দিতে শুরু করেন তারা। এক পর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এতে অন্তত 50 জন শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ আহত হন। টিয়ারশেল লাগছে ভাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যমুনা অবরোধে রওনা হয়েছে। আমাদের উপর অনবরত টিয়ার গ্যাস, টিয়ারশেল নিক্ষেপ করা শুরু করে। আমরা জগন্নাথ কখনোই আমরা হল পাচ্ছি না। কেন পাচ্ছি না এ জবাব চাইতে আমরা আজকে লং মার্চ টু যমুনা ঘোষণা করছি। 25-26 অর্থ বছরে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। আমাদের সাথে খুব বাজেভাবে বাজে আচরণই করা হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। পরে পুলিশের বাধার মুখে মার্চ টু যমুনা কর্মসূচি কাকরাইলেই অবস্থান করে। বারবার আশ্বাস দেওয়ার পরেও ন্যায্য দাবি আদায় না হওয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। 19,000 শিক্ষার্থীর মধ্যে যদি 1,000 স্টুডেন্ট একটা হলে থাকে তাহলে বাকি 18,000 শিক্ষার্থী হলবিহীন অবস্থায় থাকে। হল নির্মাণের জন্য বারবার দাবি জানিয়েছে, কিছু মানে এর কোনো অগ্রগতি হয় নাই। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু সেটা বাস্তবে রূপ নিচ্ছে। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমরা দৌড়ে পুলিশের কাছে গিয়ে আমরা রিকোয়েস্ট করেছি যেন শিক্ষার্থীদের উপর অ্যাকশনে না যায়। পরিস্থিতি আমরা কন্ট্রোল রাখবো এবং আমাদের দাবি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা জানাবো। তারা আমাদের কোনো কথা শুনেনি। আর না হলে আমাদের আন্দোলন চলতে হবে। আমরা এই দাবি না মানা পর্যন্ত আমরা যেতে পারবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন দাবি নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে তাতে ঢুকে পড়ে একটি স্বার্থান্বেষী মহল অন্তর্ঘাতমূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে
রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, সরকার যে কোনো ন্যায্য দাবি শুনতে আন্তরিক, তবে কথায় কথায় যমুনা ঘেরাও কর্মসূচি দেয়া যাবে না। এ সময় মাহফুজ আলম আরও বলেন, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত প্রথমেই শক্তি ব্যবহার না করে তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমাধানের চেষ্টা করা। তবে বিশৃঙ্খলা ঠেকানোও আইনশৃঙ্খলা বাহিনীরই দায়িত্ব। তিনি জানান, এখন থেকে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ঘেরাওয়ের রাজনীতি করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মসূচির ক্ষেত্রে সরকার কঠোর ভূমিকায় থাকবেন। এসব উপদেষ্টা আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সহ তাদের 3 দফা দাবি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে এবং দ্রুতই সংকটের সমাধান করা হবে। একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না। মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। আমি বলবো না। আপনাদের যে কোনো আন্দোলন দাবি, এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে রেস্ট্রেন্ট রাখতে হবে এবং যারা দাবি দেওয়া আদায়ের জন্য নামবেন তাদেরকে শুরুতেই শাহবাগে, কাকরাইলে, যমুনায় নেমে না পড়ে চেষ্টা করবেন যে অথরিটি আছে তাদের সাথে আগে কথা বলার জন্য। রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে রাখা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে রাস্তার একপাশে অবস্থান নিয়েছেন তারা। সন্ধে 7:30টার দিকে চারদিক ঘেরাও করে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। দুপুর 2টার পর তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নার্সিং শিক্ষার্থীরা জানান, সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন তারা। সেখানে 1 দফা দাবি বাস্তবায়নে 1 ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যে কোনো আশ্বাস না পাওয়ায় শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে দাবি আদায়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এই সময় শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। অবরোধের ফলে যানজটের নাকাল অফিস শেষে ঘরমুখো মানুষেরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব কিছু মেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না। পৃথিবীর ভবিষ্যৎ মানুষের নিজেদের হাতে। সেই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে মনের ভেতরে একটি স্বপ্ন থাকা জরুরি। বলেন, ছাত্র সমাজই ঠিক করবেন তারা কেমন ভবিষ্যৎ চান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। জাহাঙ্গীর আলমের তোলার ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার ইমান। চারদিকে পাহাড়, প্রকৃতি ঘেরা প্রিয় ক্যাম্পাস, ফেলে আসা সোনালী দিনের হাজারো গল্প, কত শত স্মৃতি। সেই অতীতের আয়নায় বর্তমানকে গাঁথলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22,000-এরও বেশি গ্রাজুয়েট। আমরা এখান থেকে চলে গেছি প্রায় 1 যুগ হয়ে গেছে। আজকে এসে মনে হচ্ছে নিজের বাড়িতে ফিরে আসছি। এটা শুধু সার্টিফিকেট বিতরণ করা অনুষ্ঠান না, এটা হচ্ছে মনে করেন যে একটা ভার্সিটির মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে, রাস্তাঘাটে বের হলেই সবাই ডাকছে, সিনিয়র জুনিয়র সবাই, মানে খুবই ভালো লাগছে। 9 বছর পর অনুষ্ঠেয় সমাবর্তনে প্রধান অতিথি এই বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক প্রফেসর ডক্টর ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বড় আয়োজন। প্রায় 23,000 মেধাবী শিক্ষার্থীদের দেয়া হয় সনদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম তাকে শিখিয়েছে অনেক কিছু। নিজের স্বপ্নের মতো পৃথিবীকে সাজানোর কথা বলেন ডক্টর ইউনূস। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা। তবে বিশ্বে এখন যে ব্যবসা চলছে তা আত্মঘাতী বলেও জানান ডক্টর ইউনূস। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। ওই যে
যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম, সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যা পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তখন আরও বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানোর থেকে বের করে আনা। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1972 সালে যেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মধ্য দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার কর্মজীবন শুরু করেছিলেন, আজ এত বছর পরে তিনি সেই তার প্রিয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলেন, তবে সরকার প্রধান হিসেবে। এখানে দেওয়া দিক নির্দেশনামূলক বক্তব্য সত্যি ছাত্র শিক্ষক সহ সব শ্রেণী পেশার মানুষের জন্য উদ্দীপনা হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকামী মানুষদের নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা, তবে এখন তাদের পড়ালেখায় মনোযোগ দেওয়া দরকার। বিকেলে শিল্পকলা একাডেমিতে মহানগরীর কালচারাল ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শিক্ষার্থীরা রাস্তাঘাটে হই হুল্লোড় করলে ক্ষতিগ্রস্ত হবে 18 কোটি মানুষ। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যাকে নির্বাচিত করবেন সেই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, আন্দোলনের নামে এখন শিক্ষাঙ্গনগুলো খালি হয়ে যাচ্ছে, সবাই রাজনীতি করতে চায়। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার তাগিদ দিয়েছেন তিনি। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে মানববন্ধন করেছে ঢাকাবাসী। কর্মসূচি থেকে বৃহস্পতিবার সকালে গণ অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরেও শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। সকাল 9টার আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাসিন্দারা মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই নগর ভবনের সামনের সড়কের বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল জালিয়াতি করে ইশরাক হোসেনকে হারানো হয়েছিল। তখনই ইশরাক হোসেন আইন মেনে মামলা করেছিলেন। অভ্যুত্থানের পর আদালত সেই মামলার রায়ে আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও শপথে তালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে অবিলম্বে শপথ করাতে হবে এবং নগর পিতা ইশরাক ভাইকে নগর ভবনে অবশ্যই আসতে হবে, তা না হলে রাজপথ থেকে আমরা উঠে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসাবে পাইছি, আমরা এটা কার্যকর চাই, আর কিছু চাই না। আমাদের দাবি মেয়র ইশরাককে ওনার পদে আমরা চাই ওনাকে। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল। এখন আদালত ন্যায় বিচার করলেও ফ্যাসিবাদের দোসররা গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা বলেন, নগরবাসীর সেবা না করে লুটপাট করতেই মন্ত্রণালয়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। ইশরাক হোসেন ঢাকার ছেলে, সাদেক হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, মুক্তিযোদ্ধার ছেলে এবং জনপ্রিয় জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা ছাড় দেওয়ার মানুষ না, তার সাহসের জন্যই আজকে সেই পর্যায়ে জনগণ তাকে এত বেশি ভালোবাসে। তো এটাই আমার কথা, আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। নিজেদেরকে কেন বিতর্কিত করছে? তাহলে জনগণ মনে করবে যে আগামী জাতীয় নির্বাচন
এই সরকারের উপরে কিভাবে আস্থা রাখবে? এক পর্যায়ে বিক্ষুব্ধরা নগর ভবনের প্রধান ফটকের ভিতরে অবস্থান নিয়ে সরকারকে দ্রুত আইন মেনে শপথ আয়োজনের হুঁশিয়ারি দেন। দাবি আদায়ে নগর ভবনে গণ অবস্থানের কথাও জানান বিক্ষুব্ধ ঢাকাবাসী। যতক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। আগামী দিন আমরা অবস্থান কর্মসূচি নিব, গণ অবস্থান কর্মসূচি, এবং সেটা হবে ব্যাংক ফ্লোরে। গণ অবস্থান কর্মসূচি নিব এবং সকাল 9টায় আপনারা সকলে উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের রায় না মানায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দাতা সংস্থা IMF এর কাছ থেকে ঋণ পেতে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সরে এসেছে। ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, জুন মাসের মধ্যেই IMF থেকে ঋণ পাওয়া যাবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলনে আয়োজন করে। এতে দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে গভর্নর জানান, ডলার রেট নিয়ে চিন্তার কিছু নেই, তবে ডলারের রেটে দু একটি কোম্পানি অস্থিরতা সৃষ্টি করতেই পারে, তাই এ নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে গভর্নর জানান, ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বসে থাকবে না। বলেন, বাংলাদেশের আর্থিক অবস্থা এখন বেশ স্থিতিশীল। সংস্থার কাছ থেকে কোনো ঋণ সহায়তা না পাওয়ার পরেও রিজার্ভ বাড়ছে, এটি স্বস্তির বিষয়। সামনে মূল্যস্ফীতি আরও কমে আসবে বলে মনে করেন ডক্টর আহসান এইচ মনসুর। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চ জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে গতকাল মঙ্গলবার আপিল করার অনুমতি দেয়। আজ শুনানি নিয়ে আপিল গ্রহণ করে জামিন দেয় জুবাইদা রহমানকে। একই সঙ্গে নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। দুর্নীতির এই মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 এবং ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জাজ মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে আদালত জ্ঞাত আয় বহির্ভূত হিসেবে তারেক রহমানের প্রায় 2 কোটি 75 লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এছাড়া তারেক রহমানকে 3 কোটি এবং ডাক্তার জুবাইদাকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানো সম্ভব জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছেন তারা। বুধবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে। তার ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা চাওয়ার কথাও জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক এবং তার পরিবারের 13টি ব্যাংক হিসেব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তো আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। আমরা শেষ পর্যন্ত আদালতের কি আদেশে আমরা দেখি, সেই আদেশে আমরা অনুসরণ করি। যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে। জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। প্রত্যেকটা মানুষের আত্মপক্ষ সমর্থনের একটা বড় সুযোগ রয়েছে। এই সুযোগ টিউলিপ সিদ্দিক কেন পাবেন না?
অবশ্যই তার পাওয়া উচিত। জাতীয় সংসদে নারী আসন বাড়িয়ে 100 করার দাবি জানিয়েছে উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। তিনি বলেন, নারীদের বাদ দিয়ে দেশ গড়া যাবে না, তাই সংসদে নারী আসন বাড়ানো দরকার। আগামী নির্বাচনে নারীরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পারে তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে কাজ করতে চায় বলে জানিয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারকে বিষয়টি তারা বলেছেন বলে জানান তিনি। নারীর উপর সকল বৈষম্য এবং অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন নাসরিন ফাতেমা আউয়াল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ছাত্রদল নেতার সাম্য হত্যার প্রতিবাদে দিনভর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা বাড়ানো হবে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের লং মার্চ, পুলিশের লাঠিচার্জ, কর্মসূচিতে স্যাবোটাজ ঘটানোর চেষ্টা করা হচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডক্টর ইউনুসকে ডি.লিট ডিগ্রি প্রদান, বললেন পৃথিবীর ভবিষ্যৎ মানুষেরই হাতে, ছাত্র সমাজই ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ, বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi news, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। সঙ্গে থাকায় ধন্যবাদ।